ডিভোর্সের পর আমার বোন আমাদের বাসায় এসে উঠল। ভাবলাম এবার হয়তো বোনটা একটু সুখে থাকবে, কিন্তু না, আমার সেই ধারণা ছিল পুরোপুরি ভুল। মাস পেরোতে না পেরোতেই বাড়ির পরিস্থিতি বদলে যেতে লাগল। মার সাথে ইতির প্রায়ই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতে লাগল। একটা মেয়ে তার এই চরম দুঃসময় নিজের মাকেই সবচেয়ে কাছের চায়, পাশে চায়। এই চাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টোটা। মা কেন যেন দিনকে দিন ওকে আর সহ্যই করতে পারছিল না। রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। মার আচরণে ইতির চেয়ে বেশি অবাক হলাম আমি। অন্য কেউ হলে মানা যেত, কিন্তু নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একবারই অপ্রত্যাশিত। ইতি রোজ রাতে দরজা বন্ধ করে কাঁদে। আমার সব ভাইবোনের মধ্যে এই বোনটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জন্মের পর মার মধ্যে কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। তখন ডাক্তার আমাকে মার থেকে দূরে দূরে রাখতে বলে। এই জন্য আমার সব কিছুই করত ইতি। বলতে গেলে আমি ওর কাছেই বড় হয়েছি। মার আদর, স্নেহ, ভালোবাসা সবকিছুই ওর কাছ থেকেই পেয়েছি। তাই ওর প্রতিটা সুখে যেমন আমি বেশি সুখী হই, তেমনিভাবে ওর দুঃখগুলো আমাকেই বেশি ছুঁয়ে যায়। আমি নিজেও বেকার, সবে পড়াশোনা শেষ করেছি, এখনও চাকরি-বাকরি কিছু পাইনি। বাপের ঘাড়ে বসে বসে খাচ্ছি। সংসারে কোনো পয়সা কড়ি দিতে পারছি না। এই জন্য তেমন কিছু করতে বা বলতেও পারছি না। বললেও সে কথা কেউ কানে তুলছে না। বেলা বাজে ৯টা। ১১টায় টিসিতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা করার কথা। অনলাইন ভিত্তিক একটা বিজনেস আছে তার। সেখানে কন্টেন্ট ডেভেলপার হিসেবে পার্ট টাইম একটা কাজ নিয়ে কথা হবে তার সাথে। সোজা কথায় এই কাজ আমি পারব কিনা ভদ্রলোক সামনাসামনি তাই বাজিয়ে দেখতে চান আর কি। টিউশনি করে যা পাই তার প্রায় সবই আমার নিজের হাত খরচে চলে যায়। এখন থেকে বাড়তি কিছু টাকা দরকার ইতির জন্য। কিছু না পারলেই মাসে মাসে অন্তত কিছু টাকা হাতে দিতে পারলেও ওর খুব কাজে আসবে। টাকার একটা আলাদা ক্ষমতা আছে। আব্বা দ্বিতীয় শ্রেণীর একটা সরকারি চাকরি করতেন। অবসরে যাওয়ার পর মাসে মাসে সেখান থেকে কিছু টাকা আসে। সেই টাকা আর আমাদের গ্রামে কিছু জায়গা জমি আছে, তার ইজারা বাবদ যা পাই, এই দিয়ে কোনো মতে আমাদের সংসারটা চলে। পুরো মাসের বাজার খরচ, আব্বা মার ওষুধ খরচ এবং সংসারের অন্যান্য খরচ করে এই টাকা দিয়ে মাস কাবার হতে চায় না। মাস শেষে ধার দেনা করা লাগে। মুদি দোকানে বাকি পড়ে। পরের মাসের শুরুর দিকে তা শোধ করা হয়। মাস শেষে আবারও সেই বাকির ফিরিস্তি লম্বা হয়। এই চক্রটা দিনকে দিন বেড়েই চলেছে। কোনোভাবে আর বের হতে পারছি না এখান থেকে। তার উপর এখন সব জিনিসের যা দাম বেড়েছে, তাতে ইনকাম না করলে সংসার আর কোনোভাবেই চালানো যাবে না। এর মধ্যে হুট করে সংসারে অতিরিক্ত দুজন মানুষ স্থায়ী হওয়ার কারণে যদি কোনো অশান্তির সৃষ্টি হয়, তাহলে তাকে খুব বেশি অস্বাভাবিক ব্যাপারও বলা চলে না। ইতির মেয়েটা ছোট, বয়স ১ বছর ২ মাস। তার জন্য দুধ কেনা লাগে। মাসে মাসে দুধ কিনতেও অনেকগুলো টাকা দরকার। এই সব সমস্যার একটাই সমাধান, সেটা হলো টাকা। এখন আমার একটা চাকরি দরকার। মাসে মাসে অনেকগুলো টাকা আসলে হয়তো অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু চাকরি তো আর মুখের কথা না যে চাইলাম আর পেয়ে গেলাম। চাকরির কয়েকটা পরীক্ষা দিয়েছি। এর মধ্যে প্রাইমারির ভাইবা আছে এই মাসে। বাড়িতে অবশ্য জানাইনি যে প্রাইমারির রিটেনে পাশ করেছি। এই চাকরিটা হয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে। কাপড় পাড়ছিলাম এমন সময় ইতি রুমে আসলো। আমি বললাম, কিছু বলবি আপা? ও বলল, না তেমন কিছু না। মুখে তেমন কিছু না বলল আমি বুঝতে পেরেছি কিছু একটা বলতেই এসেছে। আমি ঘুরে তাকালাম ওর দিকে। আমার চাঁদমুখী বোনটার মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। চেহারার সেই লাবণ্য আর নেই। মায়া মায়া চোখ বুটোর নিচে কেমন কালি পড়ে গেছে। কত রাত যে ঘুমায় না কে জানে। আমি ইতির কাঁধে হাত রেখে বললাম, আপা, রাত যখন খুব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন এতে ভয় পেতে হয় না, কারণ তার একটু পরেই সব অন্ধকার দূর করে সকালের আলো ফোটে। এখন আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি সেই সমস্যা একদিন থাকবে না। আমি একটা চাকরি পেলেই তোর আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ইতির চোখের পানি মুছে দিলাম। ও আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। কি আশ্চর্য ব্যাপার, ছোটবেলায় কেউ আমাকে শক্ত কিছু বললে বা খেলায় না নিলে কিংবা কোনো কারণে দুঃখ পেলে আমি সোজা এসে আপার কোলে এভাবে ঝাঁপিয়ে পড়তাম। আদর দিয়ে, স্নেহ দিয়ে আপা আমার সব দুঃখ নিমিষেই ভুলিয়ে দিত। কিন্তু আমি ওর কোনো দুঃখই নিজের মধ্যে নিয়ে ওকে একটু ভালো রাখতে পারছি না। আমরা বড় হয়ে যাই কেন? ছেলেবেলায় ভালো ছিল। একজনের দুঃখ আরেকজনের বুকে গিয়ে ঝেড়ে ফেলা যেত। মানিব্যাগে হাত দিয়ে দেখলাম ৩২০ টাকা আছে। ২৫০ টাকা ইতির হাতে গুজে দিয়ে বললাম, বাবুর জন্য দুধ কিনিস। একটা পার্ট টাইম কাজের কথাবার্তা বলতে টিএসসি যাচ্ছি এখন, দোয়া করিস। এই বোনটা আমার চেয়ে ৯ বছরের বড়। তবুও সে আমার সবচেয়ে ভালো বন্ধু, কাছের বন্ধু। ওর পরে আমার আরেকটা বোন আছে, তার বিয়ে হয়েছে বাগেরহাটে। আমাদের থানার পাশের থানা মোল্লারহাটে।
তার নাম সাথী। আমার ছোট একটা ভাই আছে, তার নাম শাকিল। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় বসে। এক সন্ধ্যায় দেখলাম বাবার সাথে তার অফিস থেকে কয়েকজন লোক এলো। মা নাস্তা পানি জোগাড় করল। খাওয়া দাওয়া শেষে মা আপাকে সাজিয়ে গুজিয়ে চা নিয়ে তাদের সামনে পাঠালো। এরা আসলে পাত্রী দেখতে এসেছিল। পাত্র তাদের সাথে এসেছিল। দেখে তাদের পছন্দ হলো, আংটি পরিয়ে দিল। মুরব্বি গোছের এক লোক বলল, শুভ কাজে দেরি করে লাভ কি, আজই বরং আক্ত হয়ে যাক, পরে আয়োজন করে অনুষ্ঠান করা যাবে। এই লোকটা ছিল আব্বার অফিসের জিএম এবং সম্পর্কে পাত্রের খালো। এই লোকটাই আব্বার সাথে অফিসে বসে বিয়ের কথাবার্তা ঠিকঠাক করেছে। আমরা এর কিছুই জানতাম না, মা আর আব্বাই শুধু জানত। সেই রাতে কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। এর মধ্যে এদের কয়েকজন গিয়ে এলিফ্যান্ট রোড থেকে পয়নামাজা সদাই কিনে আনলো। ছেলের দুলাভাই গিয়ে ছেলের মা আর বোনকে নিয়ে আসলো। তারা সাথে করে কিছু অর্নামেন্টস নিয়ে এলো। চোখের সামনে ভোজবাজির মতো ঘটে গেল বিয়েটা। আমরা সব ভাইবোন মিলে এই বিয়ের বিরোধিতা করলাম। বড় বোনের বিয়ে হবে এমন হুটহাট করে, বরকে চিনি না জানি না, তেমন কোনো খোঁজ খবরও নেওয়া হলো না। তাছাড়া কোনো আনন্দ উৎসব হবে না, এটা কিছুতেই মানা যায় না। আব্বা অসহায় দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল, তোদের কাছে বাপ হয়ে আমি অনুরোধ করছি, তোরা কোনো ঝামেলা করিস না, বিয়েটা ভালোভাবে হয়ে যাক, নইলে আমরা সবাই খুব বিপদে পড়ব। আব্বার এই কথার কোনো অর্থ খুঁজে পেলাম না তখন। পরে অবশ্য জানতে পেরেছি, আব্বা সারা জীবন কাজ করেছে ক্যাশ সেকশনে। বরাবরই সে ছিল হিসেবে পাক্কা, এক পয়সাও এদিক ওদিক হয়নি কোনো দিন। কিন্তু কিভাবে যেন অ্যাকাউন্ট সেকশন থেকে এর কয়েক মাস আগে প্রায় ৩ লাখ টাকা গায়েব হয়ে গেছে। কে করেছে, কিভাবে করেছে তা কেউ জানে না। সব দায় এসে পড়ল আব্বার উপর। আব্বা সহজ সরল মানুষ দেখে সবাই তাকে চেপে ধরল। তদন্তে আব্বার চাকরি চলে যাবে এমন একটা অবস্থা। এই পরিস্থিতিতে আব্বাকে চাকরিতে বহাল রেখেছেন তার অফিসের জিএম সাহেব। তিনি পাত্রের খালু। কথা ছিল বিয়ের পর দুই পরিবারের সুযোগ সুবিধা বুঝে একটা অনুষ্ঠান করা হবে। আত্মীয় স্বজন দাওয়াত করে খাইয়ে ধুমধাম করে তারা মেয়ে তুলে নিয়ে যাবে। দিন যায় মাস যায়, সেই সুযোগ সুবিধা আর আসে না। আব্বাও তেমন গুরুত্ব দেয় না ব্যাপারটাতে, কারণ অর্থনীতির দৈনদশা তাকে আজীবন আষ্টপৃষ্টে জড়িয়ে রেখেছিল। আমরাও বলতে বলতে একসময় খেয়েই হারিয়ে ফেললাম। যার সাথে আপার বিয়ে হয়েছিল তাকে আমার কখনোই ভালো লাগেনি। আমাদের প্রতি কখনো তার চোখে নিখাত স্নেহ মমতা লক্ষ্য করিনি। তারপরও শুধুমাত্র আপার জন্য যেতাম ওই বাড়িতে। কেরানীগঞ্জের হাসনাবাদে তাদের নিজেদের বাড়ি। ওই বাড়ির কেউই আমাদেরকে আত্মীয় হিসেবে তেমন গুরুত্ব দেয়নি। এর কারণ সম্ভবত আব্বার অর্থনৈতিক দুরাবস্থা। বিয়েতে তাদের ছেলেকে কিংবা ঘর সাজানোর মতো তেমন কিছুই দেওয়া হয়নি। তারপরও যেভাবে যা যাচ্ছিল তাতে অসুবিধা ছিল না। কিন্তু করোনার সময় দুলাভাইয়ের বিজনেস অফ হয়ে গেল। বাবুবাজার একটা রেস্টুরেন্টে ছিল তাদের, বিজনেস বন্ধ, হাতে কাজকাম নেই। এই সময় বাজে কিছু বন্ধু জুটল, আস্তে আস্তে মাদকের দিকে ঝুঁকে পড়ল। ক্যাসিনোতে যাতায়াত শুরু করল। জমানো টাকা সব শেষ করল অল্পদিনে। বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করত। একে একে বিজনেসের সবকিছু বিক্রি করে দিল। বোনকে বলতো বাপের কাছ থেকে টাকা এনে দিতে। আমরা কোনো টাকা দিতে পারিনি। ঝগড়াঝাটির পর বউয়ের গায়ে হাত তোলা আরম্ভ করল। একসময় কথায় কথায় সে আপার গায়ে হাত তোলা শুরু করল। সহ্য না করতে পেরে আপা মাঝে মধ্যে আমাদের বাড়ি চলে আসত। পারিবারিকভাবে বসাবসি হতো। ক্ষমা চেয়ে বউ নিয়ে যেত, আবার সেই একই কাহিনী। পুলিশে কমপ্লেন করা হলো, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হলো না। পাত্রের আত্মীয় স্বজন এতটাই ক্ষমতাবান ছিল যে থানা পুলিশ আপোষ মীমাংসা ছাড়া অন্য কোনো সমাধান দিতে পারেনি। শেষমেশ সবাই মিলে তাকে রিহাবে ভর্তি করল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সুস্থ হয়ে বের হওয়ার কিছুদিন পর আবার যা তাই। ছেলের খালুকে বলা হলে সে পারিবারিক মিটিং করে মিটমাট করে দিয়ে ধৈর্য ধরতে বলে, কিন্তু ধৈর্য ধরতে ধরতে বোন আমার প্রায় মরার উপক্রম। কয়েকবার সুইসাইড অ্যাটেম্প্ট করল। শেষমেশ বাধ্য হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। আমরা কামরাঙ্গীর চরের একটা একতলা বাসায় থাকি। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিক্সা ভাড়া আগে ছিল 50 টাকা। যদিও রিক্সা করে খুব কম যাওয়া আসা করেছি, কিন্তু একবারই যে যায়নি তা না। পকেটে আছে সব মিলিয়ে 70 টাকা। 50 টাকা দিয়ে রিক্সায় গেলে সব টাকা শেষ হয়ে যাবে এখানেই। বিনার জন্য একটা ফুল কিনতে হবে। প্রায় 7 খানিক পর তার সাথে আজ দেখা হবে। একটা ফুল অবশ্যই সাথে করে নিতে হবে। লেগুনা করে নীলক্ষেত যাওয়া যায়। ওখান থেকে হেঁটে টিএসসিতে যেতে বেশি সময় লাগবে না। লেগুন স্ট্যান্ডে যেয়ে দেখে আজ তাদের আধাবেলা স্ট্রাইক চলছে। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে যাত্রী ভাড়া বাড়িয়েছে, কিন্তু যাত্রীরা নাকি বাড়তি ভাড়া দিতে চাচ্ছে না। এই নিয়ে ক্যাচালের এক পর্যায়ে এক যাত্রীর মার খেয়ে লেগুনের ড্রাইভারের মাথা ফেটেছে। এর প্রতিবাদে স্ট্রাইক। নিরুপায় হয়ে একটা রিক্সা ডাকলাম। রিক্সাওয়ালা মামা ভাড়া চায় 100 টাকা। তেলের দাম বাড়তি, সব জিনিসের দাম বাড়তি। সবচেয়ে বড় কথা, এরা বুঝে ফেলেছে লেগুন বন্ধ, মানুষের শেষ উপায় রিক্সা। ফট করে দাম বাড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম। লালবাগের ভেতর দিয়ে পলাশী হয়ে জহুরুল হকের ভেতর দিয়ে সোজা চলে যাওয়া যাবে।
হাঁটাও হলো, পয়সা বাঁচল। বাইরে আজ প্রচণ্ড রোদ, গরমে ঘেমে শার্ট ভিজে জবজবা অবস্থা। একটা কোক খেতে পারলে হতো, কিন্তু সেই উপায়ও নেই। 250 মিলির একটা কোকের দাম এখন 25 টাকা। হাঁটতে হাঁটতে জহুরুল হক পুকুর পাড়ে গিয়ে দেখে একটা কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটে হুলস্থুল অবস্থা। মনে হচ্ছে যেন গাছ জুড়ে আগুন লেগে গেছে। সেই আগুনের ছায়া পড়েছে পুকুরের পানিতে। আর একটু সামনে ছোট্ট একটা কাঠগোলাপ গাছ, লাল টুকটুকে কাঠগোলাপ হয়েছে বেশ কিছু। কয়েকটা কাঠগোলাপ কুড়িয়ে পকেটে পুরলাম। নীরাকে চমকে দেওয়া যাবে এই কাঠগোলাপ দিয়ে। টিএসসি ক্যাফেটেরিয়াতে যেয়ে দেখি ওই ভাই আগের থেকেই বসে আছেন। আমার ইউনিভার্সিটিরই সিনিয়র, পড়াশোনা শেষ করে উদ্যোক্তা হয়েছেন। তার বিজনেসে অ্যাসিস্ট করতে আমাকে নিয়োগ দিতে চান। কাজ হলো কন্টেন্ট আর গ্রাফিক্সের। ক্যাফেটেরিয়াতে বসে কিছু কাজ করে দেখালাম, তার পছন্দ হলো। পার্ট টাইম চাকরিটা কনফার্ম হলো। বেতন ৮,০০০ টাকা, ফোন আর ইন্টারনেট খরচ বাবদ আরও ১,০০০ টাকা।